ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার 5-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের উইকে কোনো ভিডিও বা কোনো আপডেট দিতে পারিনি, এর জন্য তোমাদের সবাইকে আমি সরি বলছি। অ্যাকচুয়ালি আমার একটা টিম প্রবলেমের জন্য আমার রেকর্ডিং আসেনি তার জন্য আমি এডিটিংয়েও বসতে পারিনি। তার মধ্যে আমার ইনশটটা আরও একটু প্রবলেম দেখা দিয়েছে, তার জন্য কোনো ভিডিও সেভ হতে চাইছে না, তাই জন্য আগের উইকটা একটু অফ গেছে। যাই হোক, আশা করব এরকম প্রবলেম আর হবে না। আগের উইকে দুটো ঘটনা মিস গেছে, তাই সেই দুটো ঘটনা মিলিয়ে একটা ভয়ানক ঘটনা আজকে আপলোড করছি। দুটো ঘটনার মতো ভয় আজকের এই ঘটনাটাতে রয়েছে। আজকের মতো ঘটনা আমাদের চ্যানেলে আগে কখনো আসেনি। এই প্রথম আমরা আপলোড করছি একটা পজেসড স্টোরি, পজেসড করার রিয়েল স্টোরি। তো তোমাদের এক্সাইটমেন্ট আর বাড়াবো না, স্টার্ট করছি আজকের ঘটনা। আজকের ঘটনা আমাদের পাঠিয়েছে সুদেষ্ণা মণ্ডল এবং ভয়েসে রয়েছে শ্রেষ্ঠা। চলো আজকের ঘটনাটা শুরু করি। হাই দীপ, আমি সুদেষ্ণা মণ্ডল। আজ তোমায় লিখে পাঠাচ্ছি আমার প্রথম ঘটনা। ঘটনাটি ঘটেছে আমার সঙ্গে। আমি যতদূর জানি তোমার চ্যানেলে এটাই প্রথম প্রেতের ভর করার ঘটনা। যাই হোক, আমি আর তোমার এবং শ্রোতাদের এক্সাইটমেন্ট করাচ্ছি না, সরাসরি আসল ঘটনায় আসছি। তখন আমার বয়স ওই 9 বা 10 হবে। আমার বাবার দুটো বাড়ি। যখন আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল তখন আমি আগের বাড়িতেই থাকতাম। ঘটনাটি ঘটার পরপরই আমরা বাড়ি বদল করে নিয়েছিলাম। বর্তমানে আমার বয়স 18। এখনও আমি বাবার দ্বিতীয় বাড়িতেই আছি। যাই হোক, ঘটনাটি যেদিন আমার সঙ্গে শুরু হয়েছে সেদিন ছিল শিব পুজো। পাড়ার 70 বছর পুরনো শিব মন্দিরে এই দিন বেশ বড় করেই পূজা হয়। কাজেই মন্দিরে সকাল থেকেই বেশ ভালোই ভিড়। মন্দিরে ফুল লাইট লাগানো চলছে, মা কাকিমারা পুজোর কাজ করছে, আর আমরা মানে বাচ্চারা মন্দিরের পাশে খেলা করছি। ওখানে মন্দিরের পাশের একটু বর্ণনা দিয়ে রাখাই ভালো। মন্দিরের পাশে অনেকটাই ফাঁকা জায়গা আছে। জায়গাটা যাদের, তারা যে কোথায় থাকে সেটা আমার ঠিক জানা নেই, তবে কোনো দিনও জায়গাটা কাউকে কিনতে বা কথাবার্তা বলতে দেখিনি। জায়গাটা নিয়ে পাড়ার মধ্যে গুজব ছড়িয়ে গেছে যে ওখানে নাকি ভূত আছে। মানে ওখানে অনেকে রাতে অদ্ভুত সব জিনিস দেখতে পায়। কেউ কেউ আবার ওখান থেকে কান্নার শব্দও শুনতে পেত। তাই রাতে কেউ সচরাচর ওইদিকে যেত না। ওই জায়গাটাকে পাড়ার সবাই পোড়া মাঠ বলতো। ওই মাঠের মাঝ বরাবর দুটো বেল গাছ ছিল, আর মাঠের কোণে বড় একটা ঝোপ ছিল। পাড়ার বাচ্চারা এবং আমরা সবাই সেখানে খেলছিলাম। খেলতে খেলতে আমি ওই গাছ দুটোর মাঝখান থেকে দৌড়ে চলে যাই। আমি তখন বুঝিনি যে এটা আমার জন্য কতটা ভয়ানক হতে পারে। এরপর থেকে যা বলবো সবই অন্যদের মুখ থেকে শোনা। এই কথাটি বলছে আমার পাড়ার বন্ধু। হঠাৎ করে কেন জানি না সুদেষ্ণা অজ্ঞান হয়ে গেল।
আমি আর পাড়ার অন্য কিছু বাচ্চারা মন্দির থেকে সুদেষ্ণার মাকে ডেকে আনলাম। এরপরের বাকিটা মা বলছে। বাচ্চাটা আমায় ডাকার পর আমি সুদেষ্ণাকে পাড়ার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন রোদে হয়তো সুদেষ্ণার মাথা ঘুরে গেছে। ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিলেন। আমাদের বাড়ি আসার পর প্রায় 10 মিনিট পর ওর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর থেকেই সুদেষ্ণা অদ্ভুত ব্যবহার করছিল। কেমন যেন একটা খিটখিটে ভাব, একটা অদ্ভুত ব্যবহার, যেটা ওর মধ্যে আজ পর্যন্ত আমরা কোনোদিনও লক্ষ্য করিনি। যাই হোক, তখনও অত কিছু বুঝিনি। সুদেষ্ণার শরীর খারাপ শুনি ওর বাবা রাতে মাংস এনেছিল। সুদেষ্ণা ঘরে শুয়েছিল। যেই ওর বাবা মাংস নিয়ে ঘরে ঢুকলো, তখনই ও ঘর থেকে বেরিয়ে এলো আর বলতে লাগলো, দাও দাও, আমাকে মাংস দাও, আমি খাবো। তখনও আমরা সেরকম কিছু বুঝতে পারিনি। আমি মাংস ধোবো বলে একটা বাটিতে প্যাকেট খুলে মাংসটাকে ঢেলেছি সবে। সুদেষ্ণা যেন এক দৃষ্টে মাংসগুলো গিলে খাবে এমন করে তাকিয়ে রয়েছে। আমি সুদেষ্ণাকে বললাম, তুই একটু এখানে দাঁড়া, আমি ঘর থেকে আসছি। ও শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলল। আমি ফিরে দেখি সুদেষ্ণা সেখানে নেই। আর সব থেকে অদ্ভুত তখন ছিল যখন আমি দেখলাম যে মাংসর বাটিতে আর এক টুকরোও মাংস পড়ে নেই। এটা আমার কাছে প্রচণ্ড অদ্ভুত লেগেছিল। আমার মাথায় আসছিল না যে অতগুলো মাংস কোথায় গেল। যদিও বা ধরে নিই যে বিড়াল মাংস খেয়ে নিয়েছে, তবে সব মাংস নেবে কি করে? নিলে 2 বা 3টে খাবলে নেবে, বেশি জোর হয় 4টে সেখানে বসে খাবে বা আরও নিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এক্ষেত্রে পুরো বাটিটাই ফাঁকা ছিল। সেই দিন আর মাংস খাওয়া হলো না। তাই পরের দিন সকালেই ওর বাবাকে দিয়ে আবারও মাংস আনাইছি। এবার আগের রাতের মতো সুদেষ্ণা অদ্ভুতভাবে তাকিয়েছিল। তবে এবার আর আমি মাংসগুলোকে চোখ ছাড়া করিনি। সব ভালোই ভালোই গেল সেই দিনটা। দুপুরে আমরা সবাই খেতে বসেছি। অন্য দিনের তুলনায় সুদেষ্ণা সেদিন একটু বেশি ভাত খাচ্ছিল। প্রায় 1 কেজি মাংস সেদিনকে ও একাই খেয়ে নিয়েছিল। এক্ষেত্রে আমি আর ওর বাবার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু তখনও ভাবিনি যে এখানে অন্য কোনো ব্যাপার আছে। সেদিন সন্ধে থেকেই আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা শুরু করলাম। সুদেষ্ণার গা থেকে বাজে গন্ধ আসা শুরু করেছে। ও একদম স্নান করতে চাইছে না। সব থেকে অদ্ভুত ব্যাপার, ওর গায়ে অজস্র ক্ষত চিহ্ন, যা ওর শরীরে থাকার কথাই নয়। সেদিন রাতে ঘটে গেল আরও এক ভয়ানক ঘটনা। রাত তখন 12টা কি 12:30 হবে। তখন একটা খুটুর খুটুর শব্দে
আমার ঘুম ভাঙে। আমি উঠে দেখি সুদেষ্ণা আমার পাশে নেই। আমি ওর বাবাকে ডাকলাম। তারপর আমরা পুরো বাড়িতে খুঁজি, সুদেষ্ণাকে কোথাও পেলাম না। পুরো বাড়িটাতে একটা বাজে গন্ধ ভরে গেছে। বাড়িটাতে একটা নেগেটিভিটি ফিল হচ্ছে। অবশেষে সুদেষ্ণাকে আমরা রান্নাঘরের কোণে ডাস্টবিনের পাশে খুঁজে পেলাম। আমরা ওকে যে অবস্থায় আবিষ্কার করেছিলাম তা আমাদের কল্পনারও বাইরে। আমরা দেখলাম যে সুদেষ্ণা ডাস্টবিন থেকে মাংসের উচ্ছিষ্ট বার করে করে খাচ্ছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটেছে। সুদেষ্ণা অন্য আত্মার দ্বারা পসেসড হয়েছে। সেই রাতটা আমরা কোনো রকমভাবে ভয় কাটিয়ে দিয়েছিলাম। আর বেশি দেরি না করে পরের দিনই ওকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে গেলাম। সুদেষ্ণার উপর থেকে ওই আত্মাকে সরাতে সেই তান্ত্রিক সক্ষম হয়। তান্ত্রিক বলেছিলেন যখন সুদেষ্ণা ওই গাছ দুটোর মাঝখান দিয়ে গিয়েছিল তখনই এক আত্মা এক বেলগাছ থেকে অন্য বেলগাছটাতে যাচ্ছিল। সুদেষ্ণা ওর রাস্তায় আসায় ওই আত্মা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। তারপর সুদেষ্ণার উপর ভর করে এত কিছু ঘটালো। ওর আসল উদ্দেশ্য ছিল সুদেষ্ণাকে ওর সঙ্গে নিয়ে যাওয়ার। তো দীপ, এটাই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমার সঙ্গে যে এত কিছু হয়েছে, আমাকে নিয়ে যে এত কিছু ঘটে গেছে, আমি নিজে যে এত কিছু করেছি তা আমার কিছু মনে নেই। যাই হোক, এটা আমার লেখা প্রথম ঘটনা ছিল। এই ঘটনাটা সিলেক্ট হলে আমি খুব খুশি হব। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, সময় করে লিখে পাঠাবো। আজ এতটাই। কেমন লাগলো আজকের ঘটনাটি? ভিডিও শুরুতে যেমন বলেছিলাম সেরকম ভয় কি তোমাদের দেখাতে পারলাম? ভিডিওটা নিয়ে তোমাদের মন্তব্য কী সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আজকের ঘটনাটি এতটাই থাকছে, আজকের ভিডিওটা এতটাই থাকছে। দেখা হচ্ছে আবারও শনিবার এপিসোড নাম্বার 6 নিয়ে।